প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব লিভারের রোগ, ফ্যাটি লিভার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ইউনাইটেড হসপিটালের লিভার বিশেষজ্ঞ ডক্টর ফাওয়াজ হোসাইন শুভ। চলুন কথা বলে এ বিষয়ে বিস্তারিত ও প্রয়োজনীয় পরামর্শগুলো জেনে নেই আজকের অতিথির কাছে। আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। ফ্যাটি লিভার নামের মধ্যে একটু ফ্যাট বিষয়টা আছে এবং বুঝেই যাচ্ছে এটা লিভারের মধ্যে। বিষয়টা কি তাই? অনেকটা তাই। জিনিসটা হচ্ছে কি, লিভারের মধ্যে সাধারণত 5% পর্যন্ত ফ্যাট অ্যাবজর্ব করতে পারে। যদি 5%-এর উপরে ফ্যাট জমা হয়ে থাকে তখনই আমরা এটাকে কিন্তু ফ্যাট লিভার বলে থাকি। মানে লিভারটা একটু চর্বিময় হয়ে গেছে, চর্বিযুক্ত হয়ে গেছে আর কি। হ্যাঁ, এই ফ্যাটি লিভারের আবার কিছু ক্লাসিফিকেশনস আমাদের কাছে আছে। এই ফ্যাটি লিভার যদি নর্মাল থেকে থাকে, অর্থাৎ লিভার এনজাইমগুলো যদি না বাইরে থাকে, লিভারে যদি কোনো প্রদাহ না হয়ে থাকে, সেটাকে আমরা বলি জাস্ট এমনি নর্মাল ফ্যাটি লিভার। কিন্তু যদি সেই ফ্যাটি লিভার থেকে লিভারের প্রদাহ হয়ে থাকে তখন আমরা বলি তাকে স্ট্যাটো হেপাটাইটিস, অর্থাৎ ফ্যাটি লিভারের কারণে তার প্রদাহ হয়েছে। উন্নত বিশ্বে এবং আমাদের দেশে অ্যালকোহল একটা মেজর ফ্যাক্টরস ফর দিস ফ্যাট লিভার ডিজিজের। আমাদের দেশে তো অ্যালকোহলিজম অনেক কম না, তারপরও ইদানিং কিন্তু কিছু হাই সোসাইটির মধ্যে এই জিনিসটা একটা মানে আমাদের কাছে সমস্যা হয়ে দেখা যাচ্ছে। আমাদের সামাজিক ব্যবস্থা, ধর্মীয় অনুশাসন সব মিলে এখনো অনেক কম। তারপরও কারো এই অ্যালকোহল ছাড়া আর কি কারণ আছে এটা হওয়ার? অ্যালকোহল ছাড়াও থাইরয়েড হরমোনে যদি কোনো সমস্যা থেকে থাকে, তারপর ব্যাকগ্রাউন্ডে যদি কারো ডায়াবেটিস থেকে থাকে, হ্যাঁ, ডিসমেটাবলিক সিনড্রোম, অর্থাৎ যদি হতে ওবেসিটি যদি থেকে যায়, পেশেন্ট যদি খুব ফ্যাটি থেকে থাকে, হ্যাঁ, মুটিয়ে যায় যদি, এই সমস্যাগুলো, কিংবা মানে সে যদি খুব বেশি চর্বিযুক্ত খাওয়া খুব বেশি খেয়ে থাকে, লাইফস্টাইল এবং খাবার দাবার, হ্যাঁ, এটা একটা বিরাট সমস্যা হিসেবে দেখা যাচ্ছে ফ্যাটি লিভারের ক্ষেত্রে। এবং ফ্যাটি লিভারের ক্ষেত্রে যদি লিভার এনজাইমগুলো বেড়ে যায়, অর্থাৎ প্রদাহ হয়ে থাকে, তখন যেটা হেপাটাইটিস হয় সেটা কিন্তু পরবর্তীকালে খারাপ হতে পারে। কি খারাপ হতে পারে? আগে কিন্তু ফ্যাটি লিভারটাকে খুব মানুষ একটু হালকা চোখে দেখতো, বাট নতুন যে ধারণাগুলো আসতেছে আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্যাটি লিভার থেকে আস্তে আস্তে লিভারের প্রদাহ হয়ে লিভারে ফাইব্রোসিস হয়ে যাচ্ছে। অর্থাৎ লিভারের যে হেপাটোসাইটগুলো আছে ওগুলোর মধ্যে একটা ফাইব্রোসিস হয়ে যাচ্ছে, ক্ষতস্কার হয়ে একটা চেঞ্জ আসতেছে, ফলে ওটার নর্মাল ফাংশন করতে পারতেছে না। এবং এই ফাইব্রোসিস যদি হয়ে থাকে তখন কিন্তু কিছু চেঞ্জ আসতেছে লিভার ছাড়া আরও অন্যান্য অঙ্গে, যেমন প্লিহা বড় হয়ে যেতে পারে, তারপর হতে পারে স্প্লিন, যেটাকে বড় বলি আমরা, তারপর ইসোফেজিয়াল ভ্যারিক্স ডেভেলপ করতে পারে। সাধারণত আমাদের কাছে এখন অনেকগুলো রোগী আসতেছে সিরোটিক লিভার নিয়ে, অর্থাৎ রক্ত বমি হলো, আমরা এন্ডোস্কোপি করে দেখলাম হচ্ছে কি ভ্যারিক্স আছে, অর্থাৎ লিভার সিরোসিসের একটা লক্ষণ হতে পারে। স্প্লেনোমেগালি হতে পারে, প্লিহাটা বড় হতে পারে, কিংবা পেটে পানি আসতে পারে। দেখা যাচ্ছে রোগীর হেপাটাইটিস বি, সি ভাইরাস কোনো ভাইরাল মার্কার পজিটিভ না, হয়তো তার অ্যালকোহলের কোনো হিস্ট্রি নাই। তখন রোগী জিজ্ঞেস করে, স্যার তাহলে কেন হয়েছে? আমরা তখন সাধারণত যেটা দেখি, ব্যাকগ্রাউন্ড ইতিহাস দিয়ে দেখি যে ফ্যাটি লিভার থেকে ক্রমান্বয়ে এই চেঞ্জগুলো আসছে আর কি। তার মানে হচ্ছে ফ্যাটি লিভারকে যদি আমরা শুরুতে প্রতিরোধ না করি, হওয়ার পরেও যদি সেটাকে কন্ট্রোল না করি, তাহলে এরকম ভয়াবহ পরিণতি হতে পারে। তা আপনি বলবেন কি যে ফ্যাটি লিভার যদি কারো হয়, আপনারা পরীক্ষা করে শুরুতেই দেখলেন যে 5%-এর বেশি ফ্যাট জমা হয়ে গেছে, তখন কি এটা কমানোর কোনো পদ্ধতি আছে? তার লাইফস্টাইল মডিফিকেশন কিংবা মেডিকেশন কোনো বিষয় আছে? প্রশ্নটা মানে জিনিসটা হচ্ছে এরকম, আমরা ফ্যাটি লিভারটাকে আসলে প্রথম আমরা দেখতে চাই হচ্ছে এই ফ্যাটি লিভার থেকে লিভার কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, আমরা লিভার স্ক্যান করি, ফাইব্রো স্ক্যান করে দেখি যে লিভার প্রথমে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, লিভারের এনজাইমগুলোর অবস্থান কি, কোনো প্রদাহ আছে কিনা। থার্ড যে জিনিসটা আমরা দেখতে চাই যে কারণটা কি, ব্যাকগ্রাউন্ডে কোনো ডায়াবেটিস কিংবা হাইপোথাইরয়েডিজম অন্য কোনো কিছু আছে কিনা। আর সবচেয়ে যেটা দেখতে চাই তার লাইফস্টাইলটা কীরকম ছিল। এই জিনিসগুলো নিয়ে কাজ করতে গিয়ে আমরা প্রত্যেকটা জিনিসকে একটা একটা করে ধরি তখন, যে যদি তার হচ্ছে কি লিভার এনজাইমগুলো বেশি বেড়ে যেয়ে থাকে, এনজাইমগুলো কমানোর জন্য ওষুধ দিয়ে থাকে। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে
এই ফ্যাটি লিভার থেকে স্টেটোহেপাটাইটিস হয়ে কিন্তু লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকতেছে, এবং দিস ইজ ভেরি ভেরি মাচ অ্যালার্মিং। ফ্যাটি লিভার থেকে কিন্তু এখন লিভার সিরোসিস বেশ অ্যালার্মিং। সে কারণে আমরা প্রথমত এনজাইমগুলো কমানোর জন্য ওষুধ দিয়ে থাকি। ব্যাকগ্রাউন্ড যে কজগুলো আছে সেক্ষেত্রে ডায়াবেটিস যদি থেকে থাকে আমরা ডায়াবেটিসের শরণাপন্ন হতে বলি এবং ডায়াবেটিসের চিকিৎসা করতে বলি। যদি থাইরয়েড হরমোনের কোনো প্রবলেম থাকে সেইটার চিকিৎসা করতে পারি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, যদি রোগীটার কোনো ওবেসিটি থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা কিছু পরামর্শ দিয়ে থাকি, যেমন ওনার ডায়েটারি কন্ট্রোল, ডায়েটারি ম্যানেজমেন্ট দিয়ে থাকে। এই ক্ষেত্রে রাতে আমরা গরুর মাংস, খাসির মাংস কিংবা ডিমের কুসুম এই খাওয়াগুলো অ্যাভয়েড করতে বলি, ঠিক আছে। তারপর রাতের বেলা ভাতটা আমরা অ্যাভয়েড করতে বলি, দৈনিক 1 থেকে 2 ঘন্টা আমরা হাঁটতে বলি। এইগুলো করে অর্থাৎ ডায়েট কন্ট্রোলিংয়ের মাধ্যমে এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা চাই তার লিভারটাকে ভালো রাখতে আর কি। বাট আমরা যেটা হয়ে গেছে সেটাকে কমিয়ে আনতে আমরা আবারও বলতেছি ফ্যাটি লিভার থেকে এখন ইদানিং সিরোসিসের প্রচুর পেশেন্ট আমরা পাচ্ছি, এবং দেখা যাচ্ছে যে ফ্যাটি লিভার ইজ ইনসিডেন্টাল ডায়াগনোসিস হচ্ছে। সাধারণত আলট্রাসোনোগ্রামে করতেছে, রোগীর ফ্যাটি লিভার পাচ্ছে, অন্য কোনো কারণে হয়তো করছে, দেখা গেল ফ্যাটি লিভার। আগে কিন্তু এই রোগীগুলো কখনো আমাদের কাছে আসতো না, বাট এখন কনসিয়াসনেস অনেক বেড়ে গেছে, সচেতনতা অনেক বেড়ে গেছে, রোগীরা ফ্যাটি লিভার পেলেই চলে আসে। এবং আসলেই কিন্তু আসা উচিত, বিকজ ফ্যাটি লিভার থেকে কিন্তু সিরোসিসের মাত্রাটা বেড়ে গেছে। সো প্রথমেই যদি আমরা এটাকে কন্ট্রোল করতে পারি, প্রথমে যদি চিকিৎসা দিতে পারি, প্রথমে যদি কাউন্সেলিং করতে পারি, তার যে কারণে ফ্যাটি লিভারটা হয়েছে সেটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু এই রোগটা কিন্তু নিরাময়যোগ্য অনেকটা, এবং সিরোসিসের দিকে যাবে না লিভারটা। আপনি বারবার বলছিলেন এর ভয়াবহ পরিণতি হিসেবে বলতে গিয়ে যে সিরোসিস অফ লিভার হতে পারে। একটু বলবেন কি সিরোসিস অফ লিভার রোগটা কি এবং এটা এত ভয়াবহ কেন? লিভার সিরোসিসের সহজ বাংলা কি, লিভারের মধ্যে ক্ষত তৈরি হয়ে ফাইব্রোসিস হয়ে গেছে, অর্থাৎ লিভারটা কুঁচকিয়ে গেছে। লিভারটা যখন কুঁচকিয়ে যায় তখন তার সাথে কিছু সাইড টু সাইড চেঞ্জ আসে, যেমন প্লিহা বড় হতে পারে, প্লিহা যদি বড় হয়ে থাকে থ্রোম্বোসাইটোপেনিয়া হয়ে থাকে, হ্যাঁ, যেমন প্লেটলেটগুলো কমে যায়, এবং একই সাথে আপনার খাদ্যনালীর মধ্যে যে রক্তনালীগুলো আছে সেগুলো বড় হয়ে যায়, এবং যে কোনো সময় এগুলো ফেটে গিয়ে রোগীরা রক্ত বমি করে আমাদের কাছে আসতে পারে। দ্যাট ইজ মাচ মোর ডেঞ্জারাস থিংস। এই সিরোসিসের একটা পর্যায়ে গিয়ে পেটে পানি চলে আসতে পারে, তখন আমরা এটাকে বলি ডিকম্পেনসেটেড সিরোসিস। কিন্তু এবং অনেক রোগী কিন্তু হেপাটাইটিস বি, সি ভাইরাস কোনো কিছু পজিটিভ না, ডিকম্পেনসেশন সিরোটিক নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে থাকে, পেটে পানি নিয়ে গা ফুলে গেছে এই প্রেজেন্টগুলো করে থাকে। সেই ক্ষেত্রে আমরা আগে থেকে বলি সে কারণে যে ফ্যাটি লিভার থাকলে অবশ্যই আপনি লিভার বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। সিরোসিস কতটা ভয়াবহ যদি একটু বলেন, যে এর চিকিৎসার অপশন কি আছে, কিংবা সিরোসিস যদি হয় এবং তার যদি এর কমপ্লিকেশন শুরু হয় তাহলে এটা কি নিরাময়যোগ্য কিনা? সিরোসিস যদি হয়ে থাকে, আমরা যদি সিরোটিক চেঞ্জ পেয়ে থাকি, আমরা তখন দেখি দুটো জিনিস, এটা কি কম্পেনসেটেড অবস্থায় আছে নাকি এটা ডিকম্পেনসেটেড অবস্থায় আছে। অর্থাৎ জন্ডিস দেখা গিয়েছে কিনা, অ্যালবুমিনটা কম কিনা, পেটে পানি আসছে কিনা, কোনো প্লিহা কিংবা এবং খাদ্যনালীর মধ্যে রক্তনালীগুলো বড় হয়েছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে কম্পেনসেটেড সাইন। এইগুলো যদি না থেকে থাকে তাহলে মনে করবো আমরা এই সিরোটিক হয়ে গেলেও এখন এটা কম্পেনসেটেড অবস্থায় আছে, এবং সেই ক্ষেত্রে কিছু আমরা ম্যানেজমেন্ট যদি প্রপার ম্যানেজমেন্ট দেওয়া যায় তাহলে এটা কিছুটা কন্ট্রোলেবল থাকা যায়। কিন্তু যদি এটা ডিকম্পেনসেটেড হয়ে থাকে, অর্থাৎ পেটে যদি এই লক্ষণগুলো যদি দেখা যায় তখন কিন্তু আমরা এইদিকে দুইভাবে আমাদের চিকিৎসা করতে হবে। যে কমপ্লিকেশনসগুলো অ্যারাইজ করেছে সেই কমপ্লিকেশনসগুলো যেমন চিকিৎসা করতে হবে, সেই ক্ষেত্রে তার পূর্বপরে যদি ডায়াবেটিস কিংবা অন্য কোনো কিছু থেকে থাকে সেটারও ম্যানেজমেন্ট দিতে হবে। অ্যাট লাস্ট যদি একদম সিভিয়ার বারবার ডিকম্পোজিটেড হয়ে হেপাটিক এনকেফালোপ্যাথি যদি বারবার ডেভেলপ করতে থাকে, সেই ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্টেশন ইজ দ্য আলটিমেট চয়েস ফর আস। তার মানে হচ্ছে একটা প্রতিরোধযোগ্য একটি সমস্যা, প্রতিরোধ না করলে সেখান থেকে যেতে যেতে আমরা লিভার ট্রান্সপ্লান্ট অথবা মৃত্যু ঝুঁকি এটা আমাদের আসতে পারে। তো আশা করি আমাদের দর্শকরা আপনার কথা শোনার পর অবশ্যই সতর্ক হবেন, সচেতন হবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ফ্যাটি লিভার কি
এটি হলে সেটা কত ভয়াবহ হতে পারে এবং এ থেকে উত্তরণের পথ কী সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা যে জিনিসটা দেখাবো লোয়ার ব্যাকটাকে মেনটেনেন্স অথবা স্ট্রং করার জন্য যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা বলেছি ওয়ারিয়ার পোজ। আমরা করেছিলাম ওয়ারিয়ার পোজ করেছিলাম স্ট্যান্ডিং অবস্থায়। আজকে ওয়ারিয়ার পোজটা এই সিকোয়েন্সে মানে আস্তে আস্তে আমরা যে জিনিসটা করবো ওয়ারিয়ার পোজটাকে আমরা করবো সিটেড অবস্থায়। আপনি দেখুন যে কীভাবে আমরা ওয়ারিয়ার পোজটা করছি। ওকে, রেডি? ইয়েস, আমরা স্ট্যান্ডিং অবস্থায় যে জিনিসটা করেছিলাম সেম থিং উই আর ডুইং, কিন্তু এটা হবে সিটেড অবস্থায়। নি ব্যান্ড অবস্থায় একটা নি সামনের দিকে থাকবে। ওকে, যে পাটা সামনের দিকে আছে অল্টারনেট হ্যান্ড দিয়ে শুরু করতে হবে। ওকে, রেডি? গো। ব্রিথ ইন, ইয়েস, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন। ওকে, এই অবস্থায় স্ট্যান্ড স্টিল ফর 30 সেকেন্ডস এবং হাতটা যতটুকু সম্ভব টাইট করে উপর দিকে ওঠানোর চেষ্টা করবো। যেহেতু সিটেড অবস্থায় আছেন আপনি কিন্তু টেন্স করতে পারছেন না নিচেরটা, কারণ যদি আপনি নিচেরটা উপর থাকে যদি দুই দিকে এইটা মানে করতে থাকেন হবে না। এই জন্য ইটস মোর ব্যালেন্সিং। ক্লিয়ার? ওকে, গো ডাউন। ওকে, অল্টারনেটিভলি। ওকে, রেডি? গো। 1, ওকে, ডাউন, 1, down, 1. Okay, stretch out. Yes. Go up. Okay, same thing এই জিনিসটা যে জিনিসটা করছে এটা আপনার থাই মাসেলে মানে স্ট্যান্ডিং অবস্থা হচ্ছে বেশি প্রেশার এটা ফেলছে। লোয়ার ব্যাকটা বেশি অ্যাক্টিভ হচ্ছে। দ্য রিজন ইজ আপনি সিটেড পজিশনে আছেন এবং দ্য সেম টাইম ইটস এ কম্বিনেশন অফ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড স্ট্রেংথেন এক্সারসাইজ। ওকে, দেন এটার পরে যে জিনিসটা করবো সেটার সাথে সিকোয়েন্স আমরা মিলাচ্ছি। যেহেতু এক্সারসাইজটা আমরা আগে করেছিলাম এই জন্য এটার মাধ্যমে ওই এক্সারসাইজটা আমরা রিপিট করে দিচ্ছি। এটাকে আমরা বলি হচ্ছে ক্যাট পোজ, মডিফাইড ক্যাট পোজ। ওকে, রেডি? ইয়েস। ওকে, ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন। এরপরে স্টে দেয়ার ফর 30 সেকেন্ডস। এটা যে জিনিসটা হবে ইউ উইল বিকাম কমপ্লিটলি রিল্যাক্স। আমরা সিকোয়েন্স অনুযায়ী জিনিসটা যেটা করছি। ওকে, মাথার উপরে ওঠো। সিকোয়েন্স অনুযায়ী জিনিসটা যেটা করছি, যেহেতু এটা এর আগে আমরা দেখেছিলাম এই জন্য এই সিকোয়েন্সটা আমরা এটাতে করলাম যে এর পরপরই জিনিসটা করতে হবে, তাহলে আপনাদের বুঝতে জিনিসটা সুবিধা হবে। প্রিয় দর্শক, যাদের ইউরিক অ্যাসিড বেড়ে গেছে তারা এটি নিয়ন্ত্রণে আনবার জন্য কি খাবেন এবং কি বিধিনিষেধ পালন করবেন চলুন সে বিষয়ে শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। প্রিয় দর্শক, আজকাল অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে বলে যে আমরা ইউরিক অ্যাসিডের প্রবলেমে ভুগছি, অর্থাৎ রক্তে যখন ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় সেটাকে আমরা হাইপার ইউরেসেমিয়া বা ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া বলি। এই রক্তে যে রেঞ্জে ইউরিক অ্যাসিডের মাত্রা থাকতে হয় তার স্বাভাবিকের তুলনায় একটু বেড়ে গেলেও কিন্তু অনেকেরই কমপ্লেইন হয়, পায়ে ব্যথা বা অনেক সময় জ্বালা পোড়া করে, ক্র্যাম্পিং করে। তো সেই ক্ষেত্রে সবাইকেই অবশ্যই ডক্টরের কাছে যে ব্লাড টেস্ট করিয়ে প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করতে হয়। তবে এটাও ঠিক যে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ওষুধের চেয়ে সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে একটি প্রপার ডায়েট। কেননা ডায়েটের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ব্লাডের ইউরিক অ্যাসিডের মাত্রা কিন্তু কমিয়ে ফেলতে পারেন। কেননা দর্শক, খাবারে দেখা যায় পিউরিনের মাত্রা বা পিউরিন সমৃদ্ধ খাবার বেশি খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি বেড়ে যায় এবং ইউরিক অ্যাসিডের মাত্রাকে স্বাভাবিক করতে এই পিউরিন সমৃদ্ধ খাবার যেমন টমেটো, শসা, গাজর এবং যে কোনো লাল রঙের সবজিকে অ্যাভয়েড করতে বলা হয়। এই সময় ডাল বা ডাল জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করলে আপনি অনেক সহজে আপনার ব্লাডের ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে পারবেন। মাংসের ক্ষেত্রে বলা হয় যে পাখির মাংস যেমন কবুতর বা হাঁস এই জাতীয় মাংস এবং গরু খাসির মাংসকে এড়িয়ে চলা অবশ্যই উচিত। সেই সাথে বিভিন্ন অর্গান মিট যেমন কলিজা, গিলাম, মগজ এই জাতীয় অর্গান মিটগুলোকে অবশ্যই আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে প্রোটিনের জন্য আপনি ডিমের সাদা, দুধ, টক দই অথবা মাছ থেকে আপনার প্রোটিনের চাহিদা মেটাতে পারেন। যেহেতু আমরা অনেক বেশি প্রোটিন সমৃদ্ধ খাবারগুলোকে এই সময় অ্যাভয়েড করতে বলি, তাই সারাদিনে প্রোটিনের চাহিদা মেনটেন করার জন্য এই খাবারগুলো আপনাকে সাহায্য করে থাকবে।
ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে পিচ্ছিল জাতীয় সবজি যেগুলো আছে যেমন ঢ্যাঁড়স, ফুলকপি এবং আরও অন্যান্য কচুরলতি বা মুখি এগুলোও কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। সাধারণত সবুজ পানীয় সবজি যেমন লাউ, চাল কুমড়া, পটল, ঝিঙ্গা, চিচিঙ্গা এগুলো আপনার খাবারের তালিকায় বেশি করে রাখবেন। অবশ্যই পানি খেতে ভুলবেন না, কেননা দর্শক পানি কিন্তু আপনার ইউরিক অ্যাসিডকে ইউরিনের মাধ্যমে বের করে ব্লাডের থেকে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। তবে আপনি খাবারকে নিয়ন্ত্রণ করে 2 মাস পর অবশ্যই আপনার ইউরিক অ্যাসিডটি পরীক্ষা করে দেখুন। সেই ক্ষেত্রে এটির মাত্রা নর্মাল হয়ে গেলেও ঝট করে আপনার বাদকৃত খাবারগুলোকে তালিকায় আবার শুরু করবেন না। আস্তে আস্তে ডায়েটিশিয়ানের পরামর্শ মতে অথবা ডক্টরের সাথে কথা বলে তারপর আপনাকে সেই খাবারগুলো আবার পরবর্তীতে গ্রহণ করা যেতে পারে। সুতরাং ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে আপনি অবশ্যই আপনার ডায়েট ঠিক করে ফেলুন। সেই ক্ষেত্রে আপনি নিজেকে অনেক তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারবেন। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। ডায়াবেটিস নির্ণয়ের পরীক্ষা করার উত্তম সময় হলো সকালবেলা খালি পেটে ও নাস্তার 2 ঘন্টা পর। সন্দেহ হলে এই 2 সময়ে পরীক্ষা করুন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে: বারবার পায়খানা হয়, পায়খানার সাথে যদি আপনার রক্ত বা মিউকাস যায় তখন আমরা বলি ওটা ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি প্রধানত 2 ধরনের। ডিসেন্ট্রি বলতে আমরা যেটা বুঝি এটা হচ্ছে, একটা হচ্ছে এমিবিক ডিসেন্ট্রি আর একটা হচ্ছে বেসিলারি ডিসেন্ট্রি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে।